বেলাহি নওয়াজ খান, আপনার সঙ্গে আলাপ করতে চাই নতুন একটা বিষয় নিয়ে, কিন্তু বিষয়টা আজকে বিকেলের পর থেকে রীতিমতো ঝড় তুলেছে এবং গেল দুদিন ধরে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এরকম পরিস্থিতি হতে পারে। সেটা হচ্ছে জামাত ইসলামের সঙ্গে এনসিপি একটা জোট করবে, প্রায় হয়ে গেছে, রোববার সেটা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বা সোমবারে, এমন একটা বক্তব্য এনসিপির পক্ষ থেকে এসেছে এবং আমরা প্রতিবেদন করেছি। এবং এটার পর সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো এসেছে তাতে বেশিরভাগ মানুষ বিষয়টা আসলে ভালোভাবে নেয়নি। এনসিপি কেন জামাতের সাথে জোট করবে, এবং এটা বলার 24 ঘন্টা পরে আমরা দেখতে পেলাম তাসনিম যারা তিনি পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছেন। একই সঙ্গে নাহিদ ইসলামকে এনসিপি 30 নেতা চিঠিও দিয়েছে। আমি এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা বোধহয় এনসিপির এনসিপির পক্ষ থেকে বক্তব্যটা জানবো, তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটা দল যারা জুলাই আন্দোলনে খুব ভালো একজন ভয়েস হিসেবে ছিল এবং তারা নেতৃত্ব দিয়েছিল, একটা স্থানে ছিল, তারা দল তৈরি করলো এবং এই পরিণতি হচ্ছে। আসলে দেখেন, এটা তো সবাই তরুণদের একটা দল হিসাবে বিবেচনা করেছে এবং অনেকে এটাকে স্বাগত জানিয়েছে, এটা নতুন দল হিসাবে। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে কোনো সুসংগঠিত রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্বকারীরা ছিল না, কিংবা আদর্শগত একটা অবস্থানও পরিষ্কার ছিল না। সুতরাং এরকম একটা অস্পষ্ট অবস্থান থেকে এই আন্দোলনটা হয়েছে। আর এই আন্দোলনের সঙ্গে আপনার মনে করেন যে লেফট, সেন্ট্রিস্ট, রাইট সবাই যুক্ত ছিল। এটা কিন্তু একমাত্র কোনো রাইটিস্টরা করছে কি এখানে লেফট ছিল না, তারা সবাই করেছে। এই মুভমেন্টে সবার অংশ নিচ্ছে, তাদেরই একটা অংশ থেকে এনসিপি নামক একটা দল প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনি জানেন যে এটার সাথে আমি যতটুকু বুঝতে পারছি, ওই আন্দোলনের সাথে যতটুকু জেনেছি, যে আন্দোলনের সাথে কিন্তু খুব ওতপ্রোতভাবে বা খুবই সুসংগঠিতভাবে জামাত এবং শিবিরের ছেলেপেলেরা ছিল, এবং এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছে তারা তার সঙ্গে যুক্ত হয়ে এই আন্দোলনটা সফল করেছে। সেক্ষেত্রে ওদের সাথে একদল লোকের সখ্যতার একটা ব্যাপার থাকতে পারে, সেটা দল গঠনের পরেও সেই ইনফ্লুয়েন্সটা কাজ করতে পারে। এবার একই সঙ্গে যারা একটুখানি মধ্যপন্থী হিসাবে এই দলের মধ্যে ছিল তারা রিয়াক্টও করতে পারে। কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এই দলটি শুরুতেই এই ধরনের বিষয়গুলি আলটিমেটলি যে ওই যে আদর্শবাদিতার জায়গাটা ফাঁকা ছিল বলে এই ধরনের ঘটনা ঘটছে। একদম স্পষ্ট। আমি কি এটা মানে মন্তব্য নিতে পারি এনসিপি, তাহলে আমরা আলাপ করতে সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে তিউনিসিয়া যেখানে আরব বসন্ত সূচনা হলো, কিন্তু সে জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে সব থেকে কঠিন একটা ফ্যাসিস্ট সরকার সেখানে বিরাজ করছে। সেটা হলো ওই যে আন্দোলনটা একজন ফেরিওয়ালা, একজন রাস্তার বিক্রেতার থেকে শুরু হয়েছিল, যে প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগে। এটা সাংঘাতিকভাবে তরুণ সমাজকে প্রভাবিত করেছিল, আবেগে তারা রাস্তায় জীবন দিয়েছে। কিন্তু এখন কিন্তু এই যে তাদের ভুলগুলির কারণে এখন সেই জায়গায় সব থেকে ভয়ঙ্কর একজন ফ্যাসিস্ট শাসক আছে। সুতরাং আপনার আবার ভুলকে শুধরানোর পলিটিক্স মানে ভুল হবে শুধরাবে। এনসিপি শুরু করেছে, ভুল হতে পারে, কিন্তু তারা ভালো করে জানে শুধরানোর জায়গাগুলি কোথায়। হ্যাঁ, কিন্তু সেটাও তো বেলাহি নওয়াজ খান, যে ভুলের মাত্রাটা কেমন, কারণ যেই মাত্রাতে আসলে দলের ভিতরে এরকম এতগুলো ইরোশনটা মানে ভাঙনটা অনেক বড় ধরনের মনে হচ্ছে। আমি একটু আমার মনে হয় এনসিপির নেতারা একটু ব্যাখ্যা দিলে আমরা পরবর্তী কথাগুলি বলতে পারি। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং অ্যাডভোকেট আসিফ হাশেমি পাপে এবং একই সঙ্গে অধ্যাপক হাসাত আলী। আশা করি আপনারা দুজনই আলাউদ্দিন মোহাম্মদের যে বক্তব্য সেটা শুনবেন, কারণ এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করব। আলাউদ্দিন মোহাম্মদ, অনেকগুলো বিষয় আসলে আপনার কাছে জানতে চাও, এবং বলে রাখি আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে এনসিপির থেকে তাসনিম জারার চলে যাওয়া এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে আমরা পাবলিক রিয়াকশন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, কারণ আপনারা অনেক খবরগুলো, অনেক বক্তব্যগুলো আপনাদের ভেরিফাইড পেজ থেকে জানিয়ে দেন, যে কারণে আপনাদের যারা ফলো করেন, আপনাদের যারা ভক্ত বা আপনাদের যারা অনুরাগী, তারাও আসলে সেগুলো মন্তব্য জানান। দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাই, ঠিক কোন মতাদর্শের মিল থাকার কারণে এনসিপি আসলে জামাতের সঙ্গে জোট বাঁধতে চাইলো, মানে এর পেছনের কারণটা কি? শুধুই কি নির্বাচনে জিততে হবে একটা শক্তি তৈরি করা, নাকি আদর্শগত বা মতাদর্শগত মিল আপনাদের ছিল? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে তাসনিম যারা কথা বলছি, আমরা জানি না আর কোন কোন নারী নেত্রী এই পদত্যাগের ডিসিশনটা নেবেন, এনসিপি আসলে কি ভাবছে এই প্রেক্ষাপটে? দুটো বিষয় একত্রে। আপনাকে ধন্যবাদ। আলোচনা উপস্থিত আমার সম্মানিত সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বললেন এটা সত্যি যে এনসিপি যেভাবে তৈরি হয়েছে, এটা কোনো মতাদর্শিক সংগঠন হিসেবে তৈরি হয়। এটা মূলত বিভিন্ন মতাদর্শিক মানুষকে একত্রিত করে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা গণঅভ্যুত্থানকে ধারণ করে, মূলত শুরুটা সেভাবে ছিল। এখন রাজনৈতিক দল হিসাবে চর্চা করতে গিয়ে সবচেয়ে বড় বিষয় হলো একটা রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠান।
একটি প্রতিষ্ঠান, এখানে আপনার অনেকগুলো মত একসাথে মিলিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন গণতান্ত্রিক ভাবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে, তখন এটা এক্সপেক্টেড যে এই বিষয়গুলোকে সবাই স্বাগত জানাবে। এখন কেউ যদি স্বাগত নাও জানায়, ডিসেন্টও জানায়, এখন সেও স্বাভাবিকভাবে ভিন্নমত রেখেও আপনার সংগঠন করতে পারে। আবার তার স্বাধীনতা আছে যে সংগঠন ছেড়েও দিতে পারে। এটা ব্যক্তির নিজস্ব অভিমত এবং নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার রাজনৈতিকতার বিকাশের একটি পর্যায়। মূলত আপনি যে প্রশ্নটি করলেন যে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে ঠিক কিসের ভিত্তিতে জোটবদ্ধ অথবা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো জোটবদ্ধ হয়নি, হয়তো জোটবদ্ধ হবেও না, হয়তো নির্বাচনকালীন একটি আসন আপনার সমঝোতার ব্যাপারে যেতে পারে। এই যে একটা বিষয় আপনি প্রশ্ন করলেন, মূলত আমরা যে সময়ে রাজনীতিতে নেমেছি, আমরা মূলত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ রাজনৈতিক আদর্শ, ধর্ম, বর্ণ, তারপর সামাজিক অবস্থান, ক্লাস নির্বিশেষে এক হয়ে গিয়েছিল এবং সবার মধ্যে একটা পরিচয় ছিল, সবাই বাংলাদেশী, এবং সবার মধ্যে সেই নাগরিক বোধটা ছিল, একটা গণতান্ত্রিক মূল্যবোধ ছিল যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনে তারা অংশীদার হবে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে কিন্তু আমার মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকও চাকরি ছেড়ে আমরা রাজনীতিতে এসেছি, আরো অনেকে এসেছেন। মানে জুলাইয়ের যে প্রেক্ষাপটটা সেটা একদম ভিন্ন একটা প্রেক্ষাপট, কারণ সেখানে আসলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একটা দাবিতেই তারা নেমেছিল, সেখানে কোনো বৈষম্য থাকবে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে নতুন একটা বাংলাদেশ দেখবো, কোনো ফ্যাসিস্ট থাকবে না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। পরবর্তীতে কেউ ধারণাও করতে পারেনি যে তরুণদের একটা সংগঠন তৈরি হয়ে যাবে, এনসিপি তার নাম হবে, শাপলা কলি তার প্রতীক হবে, এবং তারা একটা সময় জামাতের সঙ্গে আসন নিয়ে সমঝোতাও করবে। প্রশ্নটা আসলে এখানে, মানে অনেকে আগে থেকে এই ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছিল যে এনসিপির মধ্যে হালকা জামাতের ফ্লেভার আছে, এখন তো এই কথার পর একটু বেশি চড়াও হয়ে যেতে পারে, সেটা আবার আপনাদের রাজনীতির পথে আলাদা একটা বাধা তৈরি করতে পারে কিনা? প্রথমত আপনার ওই প্রশ্নের ওই অংশটা আমি একটু জাস্ট অল্প করে বলে দিই। সেটা হলো, আমরা এখন যে রাজনীতি করছি, যদি গত 1.5 বছরে জামাতের সাথে আমাদের সখ্যতা গড়ে উঠছে কখন, যদি দল হিসেবে দেখেন, দল হিসেবে সখ্যতা গড়ে উঠেছে মূলত যখন ঐকমত্য কমিশনে সংস্কার বিতর্ক জমে উঠলো, তখন আমরা দেখলাম যে বিএনপি সংস্কারের প্রশ্নে একটা জায়গা অবস্থান নিচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যদি বলেন এনসিপির পাশাপাশি আরো অনেকগুলো দল সংস্কারের প্রশ্নে আরেকটা ভিন্ন জায়গায় চলে গিয়েছে। তখন একই জিনিস পরিলক্ষিত হয়েছে যে জামাত ইসলাম অথবা ইসলামিক রাজনৈতিক দলগুলো সংস্কারের যে পোলারাইজড একটা অবস্থানে গিয়েছে, নিম্ন কক্ষে পিয়ার লাগবে কিংবা এটা না হলে ওটা হবে না, এনসিপি কিন্তু তখন সেই পক্ষে যায় নাই। এনসিপি তার স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে। এনসিপির অবস্থানটা আপনি যদি সংস্কার বিতর্কে দেখেন খুবই প্রচ্ছন্ন এবং স্বতন্ত্র, সেখানে আপনি বলতে পারবেন না এনসিপি কারো ছায়া অথবা এনসিপি আপনার এখানে এই দলগুলোর সাথে জোটবদ্ধভাবে বিতর্ক করছে। এনসিপির প্রতিটা বিতর্কে একটা মেরিট ছিল। এখন এই প্রেক্ষাপটে আপনি যেটা বললেন যে নির্বাচনকালীন সময় আমরা আসলে কি করতে পারি, প্রথমত আপনি যদি নির্বাচন, যেহেতু এনসিপি করার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনকালীন সময়ে প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব আসন বিশ্লেষণ এবং তার যে আপনার সামগ্রিকভাবে তৃণমূল অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আমরা, এটা সত্য যে আমরা প্রায় 1,500 মানুষের আবেদন পেয়েছি এবং আমরা সেখান থেকে বাছাই করে 125 জনকে আমরা মাঠে পাঠিয়েছি, তাদেরকে মনোনীত করে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে তৃণমূলের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি, যেখানে নির্বাচনের সংস্কৃতি, সেখান থেকে বেশিরভাগ নেতাকর্মীরা ঢাকায় ফিরে এসেছেন এবং বেশিরভাগ জায়গায় তাদেরকে হামলা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে, মানে ইভেন তাদের সাথে নির্বাচনে কাজ করতে, মানে দুটি দলের এত বেশি প্রতাপ যে আপনি যে মিনিমাম আপনার একটা নির্বাচনী প্রচারণা যাবেন, একটা এজেন্ট দিবেন, একটা নির্বাচনী কেন্দ্র পরিচালনা করবেন, বাস্তবতা হলো যে আমাদের সেই অবস্থান নেই। তবে আরেকটা বাস্তবতা হলো আমাদের একটা সমর্থন আছে। আলাদা মোহাম্মদ, আপনাকে একটু যদি একটা বিষয় স্পষ্ট করেন, মানে সময় এটা মনে করা হচ্ছিল যে এনসিপি বোধহয় বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করে এই আসন সমঝোতা বলুন, জোট বলুন, এরকম একটা কিছু হতে পারে। আবার পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে জামাতের সঙ্গে আসন বন্টন, মানে তখনই তো প্রশ্নটা ওঠে যে এনসিপির আসলে আদর্শিক জায়গাটা কি, মানে তারা আসলে কোন জায়গাটা আসলে ধরে রাখছে। প্রথমত এনসিপি একেবারে পুরোপুরি একটা মধ্যপন্থী আদর্শের মধ্যে এখন আছে। এনসিপি নির্বাচনকালীন যে সমঝোতা অথবা আলাপ, এই আলাপে আপনার যে দ্বন্দ্বনী পজিশন বিএনপি অথবা জামাত, উই আর ওকে, বিকজ আমরা এটা জানি স্পষ্টভাবে নির্বাচনের রাজনীতিতে এই মুহূর্তে এটা আমাদের রাজনৈতিক জোট নয়, এটা আদর্শিক জোট নয়। এবং এটা 15 দিন 1 মাস আগেও আমরা জামাতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছি, বিএনপির অবস্থানের সমালোচনা করেছি, আমাদের মধ্যকার যে বিচ্যুতি আছে সেগুলো সমালোচনা করেছি, ভবিষ্যতেও করে যাব। এখন নির্বাচনের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনকে সামনে রেখে আমরা মাঠের বিবেচনা দেখেছি যে
এ বি এই যে একটা পজিশন, একটা ইকুয়েশন যে এ জিতবে অথবা বি জিতবে, বেশিরভাগ জায়গায় এনসিপি সি এর জায়গায় আছে। আমরা কিছু জায়গায় একেবারে খুব পরিকল্পিত ভাবে আমরা চাচ্ছি যে আমরা কিছু জায়গায় অন্তত এর পাশাপাশি বি এর জায়গায় চলে আসি, যাতে আমাদের মিনিমাম কিছু আসনে জেতার সম্ভাবনা তৈরি হয়। এটা নির্বাচনী কৌশল বুঝতে বলতে পারছি। পারেন। আপনি আসলে হ্যাঁ, আলাউদ্দিন মোহাম্মদ, আপনি আসলে খুব চমৎকার করে বিষয়গুলো ব্যাখ্যা করছেন। একটা ছোট্ট বিষয়ে আরেকটু নষ্ট হওয়ার চেষ্টা করি। এনসিপি কে যে 30 নেতার চিঠি, অর্থাৎ নাহিদ ইসলামকে এনসিপি যে 30 নেতার চিঠি দিয়েছে, সেখানে একটা অংশে এরকম ছিল যে জামাত ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের দলের মানে এনসিপি দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের আসন কি এতটা জরুরি যে এই সাংঘর্ষিক জায়গাটা বাদ দিয়ে আসনের সমঝোতা করতে হবে এই দলটার সাথে? না, এই প্রশ্নটা অবান্তর। প্রথমত, আপনি যখন নির্বাচনে নেমেছেন, আপনি কিন্তু নির্বাচনে জেতার জন্য নির্বাচনে নামবেন খুব স্বাভাবিকভাবে। এরকম করি তাহলে আয়নাঘরে যে বন্দী ছিলেন আপনার ব্যারিস্টার আরমান, তার বিরুদ্ধে তারই মানবাধিকারের জন্য যিনি দীর্ঘদিন লড়েছেন মায়ের ডাকের তুলিয়াপু, তারা কিন্তু নির্বাচনের মুখোমুখি দাঁড়াতে পারতেন না। তো আমরা যে নির্বাচনটাকে পুরোপুরি আপনি নির্বাচন হিসেবে দেখতে হবে। নির্বাচনে আমরা মানে এখানে কোনো আদর্শ থাকবে না, মানে যেটাই এখানে মূল লক্ষ্য, ডেফিনেটলি যাত্রাটা মূল লক্ষ্য। আপনি আদর্শটা কোন জায়গায় আপনি বলেন আদর্শ কম্প্রোমাইজ হবে? কেন কম্প্রোমাইজ হবে? আপনি বলছেন যে হ্যাঁ, তারা যারা এই বিবৃতিটা দিয়েছে, এই বিবৃতি কিন্তু আমরাও ধারণ করি। এটা এমন না ধরুন আমি আলাউদ্দিন ব্যক্তি আমি বলছি এটা সত্য না, এটা সত্য। বাট এট দ্য সেম টাইম নির্বাচনের যে বাস্তবতা আমার মনে হয়েছে আমার যে নির্বাচনটা যুদ্ধক্ষেত্রের মতো। আমার কমান্ডার নির্বাচনের জন্য তার যে প্রার্থীরা আছে, যে প্রার্থীরা মাঠে যাবেন, আপনি বলেন যে 30 জন আছেন, 30 জনের ভিতরে আমার জানা মতে এখানে 5 থেকে 6 জন প্রার্থী আছেন। আপনি বাকি প্রার্থীদের 125 জনের সাথে আলাপ আলোচনা করেছেন আহ্বায়ক, আমরা আলাপ করেছি, সমিতিতে আলাপ হয়েছে। সবাই একটা জায়গায় খুব ক্লিয়ার হয়েছে যে আমাদের বর্তমান বাস্তবতায় সত্যিকার অর্থে মাঠের রাজনীতিতে গিয়ে টিকে থাকা কঠিন। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যেটা বলছেন যে তাহলে মাঠের রাজনীতি আমরা করে যাব। মাঠের রাজনীতি করে যাবো। আপনি যখন রাজনীতিতে নেমেছেন আপনার প্রতিপক্ষ আছে, এখানে দেখেন বিএনপি, জামাত ইসলামী, মধ্যে থেকে আপনি কিভাবে আপনার রাজনীতি আপনি মানে প্রতিটা বিষয় এত চমৎকার করে ব্যাখ্যা করছেন, সেটা আসলে আবার আরো কিছু জানতে ইচ্ছা করছেন। আমি বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে ছোট একটা প্রশ্ন করে রাখতে চাই যাতে করে পরবর্তীতে সেখানে আলাপটা শুরু করতে পারি। সেটা হচ্ছে নির্বাচনে জিততেই হবে, আদর্শিক জায়গাটা। হ্যাঁ, আমি নিশ্চয়ই আলাউদ্দিন সাহেবকে আপনারাও প্রশ্ন করতে পারবেন। সেটা হচ্ছে যে নির্বাচনে জিততেই হবে, এর জন্য যে কোনো দলের সাথে জোট তৈরি করাই যাবে, করতেই হবে, বা এরকম করলে কোনো সমস্যা নেই, যদি এরকম মাইন্ডসেট থাকে তাহলে সেই দলটা কি কখনো তৃতীয় শক্তি হিসেবে উত্থান করতে পারে? মানে এই প্রশ্নটা রেখে গেলাম, আমি বিরতির পরে এসে নিশ্চয়ই আলাপটা করবো।